চলো আজ তাহলে কিছু ঘোরার গল্প করা যাক। রিসেন্টলি আমি উত্তরাখণ্ড গেছিলাম কলেজ এক্সকারশনে। হ্যাঁ জানি আমি কলেজের এক্স স্টুডেন্ট, কিন্তু এক্সকারশনগুলো এতটাই ভালো হয় যে এগুলোকে ফেলে আসার সাহস এখনও আমার হয়নি। তো হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস করে আমরা চলে গেছিলাম নিউ দিল্লি, আর সেখান থেকে 5 ঘন্টার বাস জার্নি করে পৌঁছে গেছিলাম হরিদ্বার। যাওয়ার পথে ইন্ডিয়া গেট আর লোটাস টেম্পল দেখেছিলাম। যদিও ক্লাস 9-এ পড়তে আমি ফ্যামিলির সাথে দিল্লি ঘুরেছিলাম। লোটাস টেম্পলটা একটা মেডিটেশন হল টাইপের, আর লোটাস টেম্পলের অপোজিটেই রয়েছে ইনফরমেশন সেন্টার। মোটামুটি 10 মিনিট লাইন দেওয়ার পর আমরা লোটাস টেম্পলে ঢুকতে পেরেছিলাম। আর এইটা ছিল আমার দিল্লির আউটফিটটা। আমার জানো তো একটা খুব অদ্ভুত ইচ্ছা রয়েছে, ইন্ডিয়ার প্রত্যেকটা সিটি আমার রাতে এক্সপ্লোর করার খুব ইচ্ছা। আচ্ছা, তোমাদের মধ্যেও কি কারোর এই ইচ্ছাটা রয়েছে? থাকলে কমেন্ট বক্সে প্লিজ জানিও। তো 5 ঘন্টা পর হরিদ্বার পৌঁছানো গেল। হরকিপৌড়ি ঘাট থেকে আমাদের হোটেল লি সেন্ট্রালটা ছিল 15 মিনিটের ডিস্টেন্সে, আর রুমগুলো ছিল অসাধারণ। এক একটা রুমে আমাদের ডাবল বেড করে দেওয়া হয়েছিল, যেখানে 3 জন 6 জন আরামসে ধরে যায়। তোমাদের বলে রাখি, আমাদের এই কলেজ এক্সকারশনটা অর্গানাইজ করেছিল ভ্রমণতরী। খুবই ভালো, খুব ভালো খাবার দাবার, মনেই হবে না বাইরে খাচ্ছ। এতদিনের ট্যুর তো, তাই হালকা পাতলা খাবারটাই ঠিক বলে মনে হয় আমার, আর এদের ঠিক সেই রকমই খাবার দাবার ছিল। হোটেলে ঢোকার পর লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা মার্কেট এক্সপ্লোর করতে করতে চলে গেলাম গঙ্গার আরতি দেখতে। ফ্রেশ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই সামনে সিট পাইনি। তবে পেছন দিকে সিট পেলেও গঙ্গা আরতিটা কিন্তু আমরা ভীষণই ভালোভাবে দেখেছিলাম। এখানের গঙ্গা আরতিটাও আমার ভাল লেগেছে, তবে বলা বাহুল্য বেনারসের গঙ্গা আরতিটা আমার বেশি ভালো লেগেছিল। আর তোমরা ভিড়টা জাস্ট দেখো। গঙ্গা আরতির ফার্স্টে গঙ্গা মাকে পুজো করা হয়, করতে করতেই না অনেকটা টাইম চলে গেছিল। তো তারপর শুরু হলো গঙ্গা আরতি। মোটামুটি 10 মিনিট মতো গঙ্গা আরতি হওয়ার পর আমরা মার্কেট এক্সপ্লোর করছিলাম। সেই দিনকে এতটাই টায়ার্ড ছিলাম যে কিছু কেনার মনই হচ্ছিল না, তাই জাস্ট এক্সপ্লোরটুকুই করেছিলাম, কিছু কেনা হয়নি আর সেদিনকে। পরের দিন তুঙ্গনাথ ট্রেকিংয়ের জন্য আমার ফ্রেন্ডসরা হরিদ্বার থেকে কিছু রেনকোট কিনে নিয়েছিল, যেগুলোর প্রাইস ছিল 200 রুপিস। তো তারপর একটা লস্যির দোকান থেকে সবাই মালাই লস্যিটা নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 60 টাকা। আর এইটা ছিল হরিদ্বারে আমার গঙ্গা আরতির আউটফিট। তো তারপর মার্কেট এক্সপ্লোর করা কমপ্লিট হলে আমরা সেই রাতটা হোটেলেই স্টে করেছিলাম হরিদ্বারে। তো নেক্সট ডে সকাল 8:30 নাগাদ আমরা চোপতার উদ্দেশ্যে জার্নি শুরু করেছিলাম, আর চোপতায় গিয়ে পৌঁছেছিলাম ওই সন্ধ্যে 7:30 নাগাদ। মাঝে অনেক সাইট সিনস ছিল। চোপতা যাওয়ার পথে এই ওয়াল পেইন্টিংসগুলো ভীষণ সুন্দর ছিল। তো দেবপ্রয়াগ যাওয়ার আগে আমরা একটা স্টপে দাঁড়িয়ে শশা কিনে নিয়েছিলাম, কারণ ভীষণ খিদে পাচ্ছিল। আর তোমাদের একটা কথা বলি, যখনই এরকম কোনো লং জার্নি করবে না, সাথে অবশ্যই পি সেফ রাখবে, কারণ পাবলিক টয়লেটগুলোর অবস্থা তো খুব একটা ভালো নয়। তো এইটা ছিল দেবপ্রয়াগ, ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থল। সিনারিওটা জাস্ট অপূর্ব ছিল। আর এইটা ছিল আমার চোপতা যাওয়ার পথের আউটফিট। অবশ্যই আমি পাফার জ্যাকেট ক্যারি করেছি। আর চোপতা যাওয়ার পথে এই ভিউটা দেখে মনে হচ্ছে পাহাড়ের গায়ে যেন টুনি লাইট। আর চোপতায় কিন্তু কোনো কারেন্ট বা নেটওয়ার্ক নেই, সৌর প্যানেলের মাধ্যমেই যা কারেন্ট আসে। আর হ্যাঁ, আমার ভোডাফোনের সিম ছিল, তাই নেটওয়ার্ক অল্প ছিল। তো চোপতায় আমরা গ্রিন ভ্যালি টেন্ট ক্যাম্পে ছিলাম। এটা নেক্সট ডে সকালের ভিডিওটা। এইটা ছিল আমাদের টেন্টটা, একদম লাক্সারিয়াস টেন্ট ছিল, সাথে ওয়াশরুম অ্যাটাচড ছিল। এই দিনই ছিল আমাদের তুঙ্গনাথ ট্রেকিং। ব্রেকফাস্ট করে ওই 9:30 নাগাদ সবাই ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের টেন্ট থেকে বাসে করে তুঙ্গনাথ ট্রেকিংয়ের পয়েন্টটায় পৌঁছাতে মোটামুটি 15 মিনিট মতন লেগেছিল। আর যখন পৌঁছেছিলাম না, তখন খুব মেঘলা করেছিল আকাশটা, তাই ওখান থেকে একটা ওয়াটারপ্রুফ গ্লাভস আমি কিনেই নিয়েছিলাম, আর যেটার দাম ছিল 150 রুপিস। ওঠার পথে তো মাঝখানে এমন হয়েছিল, এতটাই মেঘ ছিল যে সামনের জনকেই দেখা যাচ্ছিল না, কিন্তু উঠে ভালোই রোদ পেয়েছিলাম। আর নাবার সময় শিলাবৃষ্টি পেয়েছিলাম। আর ভিউটা জাস্ট ভিউটা দেখতে দেখতে খুব আরামসেই উঠে পড়া যায়, তখন আর কোনো হাঁপানি বা শরীর খারাপ অনুভূত হয় না। তবে ট্রেকিংয়ে যাওয়ার পথে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল, সেটা হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে যাওয়া। যেই ঘোড়াগুলো উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিল, তাদেরকে 5 মিনিটও দাঁড়াতে দেওয়া হচ্ছিল না, পিঠে মারতে মারতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখন আমার মনে হচ্ছিল, অন্য একটা প্রাণীকে কষ্ট দিয়ে কখনো তো নিজের পুণ্য লাভ করা যায় না কি, তাই তো। ওঠার সময় বেশ ঠান্ডা লাগছিল, তাই এইটা ছিল আমার ড্রেস কোড ওঠার সময়। আর উঠতে উঠতে যখন খুব গরম লাগছিল, তখন ঠিক এই রকম অবস্থা হয়েছিল আমার। আর ওঠার পথের বিউটিটার কথা যতই বলবো ঠিক ততই কম পড়ে যায়, কারণ এতটাই সুন্দর ছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর হ্যাঁ, ওঠার সময় ট্রেকিংয়ের লাঠিগুলো 50 টাকা করে ভাড়া পাওয়া যায়, ফেরত দিলে তোমরা 20 টাকা রিটার্ন পাবে। তুঙ্গনাথ ওঠার পথে কর্পূর রাখা কিন্তু খুবই প্রয়োজন। আর ওই যে মন্দির দেখা গেছে,
তো এই যে তুঙ্গনাথ, ওঠার পথে আমরা 50 টাকার পুজো কিনে নিয়েছিলাম, আর ওখানে ঘটি রাখা থাকে, সেই ঘটিতে জল ভরে বাবার মাথায় ঢেলেছিলাম। ভেতরটা এতটাই ঠান্ডা আর এতটাই সুন্দর, মানে আলাদাই একটা অনুভূতি হয়। তুমি ফিল করতে পারবে যে ওখানে সত্যিই একটা এনার্জি আছে। এখান থেকে 2 ঘন্টা ট্রেকিং করে চন্দ্রশিলা পড়বে, তো আমার আর এনার্জি ছিল না বলে আমি চন্দ্রশিলায় যাইনি। তুঙ্গনাথ ট্রেকিং ছিল আমার লাইফের ফার্স্ট ট্রেকিং, যেটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। নামার পথে আমরা শিলাবৃষ্টি পেয়েছিলাম, তবে নামার পথের ভিউটাও অতুলনীয় ছিল। আর নামার পথে মাঝে মাঝেই আমরা এরকম বসে পড়ে গল্প করছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। এই করতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো নামতে। আর হ্যাঁ, ট্রেকিংয়ের জন্য রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই প্রয়োজন, সেটা করিয়ে নিতে হয় ট্রেকিং করার আগে। আমাদের ট্রাভেল এজেন্সি সব করিয়ে দিয়েছিল। আর এই ট্রিপটাতে কত কি খরচ হয়েছে সেটা কিন্তু আমি লাস্ট পার্টটাতেই বলবো, সো স্টে টিউনড। তো ট্রেক করে নামতে নামতে 5টা 5:30 বেজেই গেছিলো। আচ্ছা, তো ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি। এর পরের পার্টটা কিন্তু আরও এক্সাইটিং, বদ্রীনাথের ভ্লগ আসছে। তো ভ্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।